সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সহ নানান বিষয় আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় আসন্ন নির্বাচন পর্যালোচনা। এই নিয়ে আলোচনা করার জন্য আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক মাসুদ এ খান, চেয়ারম্যান বেটার বাংলাদেশ ফাউন্ডেশন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তপন কুমার নাথ, রাষ্ট্র মনোবিজ্ঞানী। আপনারা দুজনকে চট্টগ্রাম সংলাপে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে এই আমাদের অধ্যাপক মাসুদ এ খানের সাথে আলোচনায় যাই। আমার আসন্ন নির্বাচন একেবারে সন্নিকট, এবং নির্বাচন অনেক ক্ষেত্রে যে হবে কি হবে না, কেউ আসবে কি আসবে না, অনেক আলোচনার মধ্যে এসেছে রাজনৈতিক অঙ্গন থেকে। আগামী নির্বাচন কি ধরনের হতে পারে আপনার দৃষ্টিতে? মিস্টার কামাল উদ্দিন, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমানে এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় যে বাংলাদেশ এখন আমাদের 30শে ডিসেম্বর আমাদের নির্বাচন হবে, এবং নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং ঐক্য জোট এই দলগুলো অংশগ্রহণ করছে। এবং এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, যে আমাদের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমাদের যে ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছে এবং আওয়ামী লীগ। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান বাস্তবতায়। বাংলাদেশ একটি উদীয়মান রাষ্ট্র। আমরা জানি যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, তাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে মধ্য আয়ের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচিত হয়েছে বিশ্ববাজারে, এবং অনেক মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে সেই ধারণা অনেক মানুষের রয়েছে। এবং সাথে সাথে আরেকটি বিষয়, যে বিএনপি যে অবস্থানে আছে, তারা একটি বড় ঐক্যজোট গঠন করে তারা চেষ্টা করছে আবার ক্ষমতা আসার জন্য। আমি একটু, যেহেতু যুব সমাজ নিয়ে কাজ করি, এই যুব সমাজের প্রেক্ষিত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে মোট জনসংখ্যা, সেই জনসংখ্যার একটি বৃহৎ অংশ হচ্ছে যুব সমাজ, অর্থাৎ প্রায় 30 থেকে 40% যুব সমাজ। এবং এর মধ্যে নতুন ভোটারের সংখ্যাও কিন্তু অনেক, যদি আপনি বিবেচনা করেন। সেই নতুন ভোটাররা কোন দলকে ভোট দিবে সেটি একটি অত্যন্ত বিবেচ্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে যুব সমাজ, তারা কিন্তু অত্যন্ত, আমি বলবো যে ক্যালকুলেটিভ, তারা খুব রেশনাল, তারা খুব ইমোশনের চাইতে তাদের রেশন বেশি, এবং যে দল বা যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে ভোট দিবে। সেক্ষেত্রে দলটি খুব বড় বিষয় নয়, বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ, অনেক ব্যক্তি আছে এর মধ্যে যে যাকে বলে ইন্ডিপেন্ডেন্ট, কোটায় অনেকে নির্বাচন করবে। আমি অনেক যুব, আমাদের যে যুব যাদের নিয়ে কাজ করি, আমার স্টুডেন্টদের সাথে কথা বলেছি, আমার যুব বন্ধুদের সাথে কথা বলেছি, অনেকেই বলেছে যে আমরা দল, ধানের শীষ কিংবা নৌকা কিংবা অন্য কোনো মার্কা না দেখে আমরা ইন্ডিভিজুয়ালকে ভোট দেবো। যে হতে পারে ওই ধরনের ভোটার, এইটার সংখ্যা আমি যেটা বললাম যে যুব সমাজের কথা বলছি, এই যুব সমাজের সংখ্যা বলছি যে প্রায়, অনেকে আবার রাজনীতির সাথে প্রভাবিত, মানে ওইটা তো নিরপেক্ষ যারা না, রাজনীতির মধ্যেও ব্যক্তি বিশেষ ভোট দেওয়া, রাজনীতি করলেও যুব সমাজ, আপনি যেটা বলছেন যে যুব সমাজ যারা রাজনীতি করছে, তাদের মধ্যেও কিন্তু তারা কিন্তু রেশনাল। তারা সবসময় এমন ব্যক্তিকে ভোট দেবে যে ব্যক্তিটি সত্যিকার অর্থে সৎ, যোগ্য। এই যোগ্যতা এবং সততা, এই দুটোর প্রশ্নে তারা কিন্তু অটল। অর্থাৎ একটি রাষ্ট্র কাঠামো সামনের দিকে এগিয়ে যাবার পেছনে সবচাইতে বড় বিষয় হচ্ছে যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব যদি না থাকে তাহলে কিন্তু দেশ সামনের দিকে এগোবে না। সেই জন্য আমাদের যুব সমাজ তারা নিশ্চয়ই ভাবনা করতেছে। সুন্দর কথা বলেছেন মাসুদ খান সাহেব। আপনি এই যে আপনার কথার প্রেক্ষিতে তপন কুমার নাথ, আমি আপনার কাছে জানতে চাই, আগামীতে যদি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হয়, তাহলে রাষ্ট্রের উপর সাধারণ মানুষের কি প্রভাব পড়তে পারে, আন্তর্জাতিক ভাবে কি প্রভাব পড়তে পারে আমাদের, যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে আমাদের রাষ্ট্রের উন্নতি কিভাবে হতে পারে? যেহেতু আপনি রাষ্ট্র মনোবিজ্ঞানী। ধন্যবাদ। রাষ্ট্রের মনের কথা আপনি জানেন। ধন্যবাদ। আমি পড়াশোনা করেছি মনোবিজ্ঞান নিয়ে, আমি পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। তো এই দুইটার কম্বিনেশন আমরা যেটা দেখতে চাই, পলিটিক্যাল সাইকোলজি বা রাষ্ট্র মনোবিজ্ঞান। রাষ্ট্র
যদি নির্বাচন না হয়, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রথম একটা শর্ত। আমরা যে গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সেখানে নির্বাচন থাকতে হবে, কোনো বিকল্প নেই, এবং নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, হতে হবে। এবং সেভাবে গভর্নমেন্ট আগাচ্ছে, যেভাবে তারিখ ঘোষণা করা হয়েছে, যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, যেভাবে আলাপ আলোচনার সংলাপ চলছে, এগুলোতে আমরা স্পষ্ট দেখছি নির্বাচন হবে। এবং আমাদের বর্তমান সরকার যারা রান করছেন তারা এই ব্যাপারে কমিটেড। অন্তত তারা আলাপ আলোচনার মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে ইনক্লুসিভ ইলেকশনের কথা তারা বলছে। এবং এখানে দেখেন বিদেশিদের প্রসঙ্গ আসছে, যে বিদেশেও একটা ইমেজ আছে। বাংলাদেশ কিন্তু আমার সাথে প্রথম বক্তা বলে গেছেন, যেভাবে উন্নয়ন ধারা বা সূচক আমাদের, এই দেখেন জিডিপি গ্রোথ 7 পয়েন্ট সামথিং, একদম স্টেডি 10 বছর, বিগত 1 দশকে যদি ধরি, উন্নয়নের ধারা রাখতে হলে গণতান্ত্রিক নির্বাচন, অংশগ্রহণ নির্বাচন এবং জনগণের উন্নয়নের কমিটমেন্টগুলো রাখতে হবে। এই যে আজকে একজন বলছিল পদ্মা সেতু, হ্যাঁ, আজকে কথা, এই যে আপনিও ছিলেন এখানে, কথা বলছিলাম, যে কর্মকাণ্ড শুরু করছে, এটা অনেকে দেখে মুগ্ধ বিমোহিত। এত টাকার প্রজেক্ট, এই টাকার কর্মকাণ্ড জনগণ এটার বেনিফিট পাচ্ছে এবং অর্থনৈতিক কর্মসংস্থান হচ্ছে। বিদেশিরা তো আমাদের এটা দেখে ঈর্ষান্বিত। আমি বলি, আজকে আমাদের ইমরান খান ক্রিকেটারদের মধ্যে আমাদের প্রিয় ছিল, আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানি ক্রিকেট দেখি। উনি বলছে তোমরা আমাকে একটা বাংলাদেশ দাও। ওনার কথায় আসছে, আপনারা পাবেন ইউটিউবে, ফেসবুকে। উনি বলছেন তোমরা আমাকে একটা বাংলাদেশ দাও। হয়তো তারা ওদের ভবিষ্যৎ আমাদের কাছে ক্ষমা চেয়ে নেবে, কারণ আমাদের তো দমিয়ে রাখতে পারে নাই। বাংলাদেশের রিজিলিয়েন্স একটা খুব ইম্পর্টেন্ট। যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যে বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, তার ইমোশন দেখেন, তার কমিটমেন্ট দেখেন। দুর্ভাগ্যজনকভাবে তাকে আজকে আমরা পাচ্ছি না যখন দেশের সুফল। আমি সেই জন্য বলছি, আপনাকে বুঝতে হবে জনগণের মেন্টালিটি, যে জনগণ কাকে ভোট দিতে চায়। হ্যাঁ, স্বাভাবিকভাবে সৎ, কর্মঠ, যারা ইনফ্রাস্ট্রাকচার দিতে পেরেছে, কর্মসংস্থানের জন্য কাজ করতে পেরেছে, অর্থনীতিতে অবদান রাখতে পেরেছে, সামাজিক উন্নয়নে তারা কাজ করেছে, এদের বেছে নেয়। তবে আমার কাছে মনে হচ্ছে তরুণ নেতৃত্ব আসবে। প্রবীণদের সাথে তরুণদের কম্বিনেশন হলে, প্রবীণদেরও বাদ দেওয়া যাবে না, যারা স্বাধীনতার ডাক দিয়েছিল, স্বাধীনতা ঘোষণা করেছিল। আমাদের নেতাদের মধ্যে এরকম অনেক মেধাবী এখনো তারা কর্মঠ আছেন, তারা তো আছেনই, কিন্তু আপনাদের মতো অনেক তরুণ, আমি বলবো অনেকে চেষ্টা করছেন নমিনেশনের জন্য। তারা যদি আসে, তারুণ্যের এবং প্রবীণের মিশ্রণে যদি একটা সংসদ হয়, জয় জয়কার হবে, জয় জয়কার হবে। মাসুদ ভাই, যে আগামী নির্বাচনের উপর পেশি শক্তির প্রভাব কি ধরনের পড়তে পারে? দেখুন, বর্তমান বাস্তবতায় যদি একটু আগে আমার পূর্ববর্তী বিজ্ঞ বক্তা বলেছেন যে একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি নির্বাচন করতে হবে, এবং আমাদের যে নির্বাচন কমিশন, আমরা বিশ্বাস করতে চাই, আশা করতে চাই যে তারা একটি যোগ্য নির্বাচন কমিশন, এবং যোগ্যতার প্রশ্ন তখনই রাখতে পারবে। আপনি পেশি শক্তির কথা বলেছেন, বাংলাদেশের অতীত ইতিহাস যদি পর্যবেক্ষণ করি, তাহলে দেখবে পেশি শক্তির প্রভাব মুক্ত কখনোই আমরা থাকতে পারি না। পেশি শক্তির প্রভাব অবশ্যই থাকবে, কিন্তু বিষয় হচ্ছে যে এইটা কিভাবে অ্যাড্রেস করবে আমাদের বর্তমান নির্বাচন কমিশন, সেটি একটি বড় প্রশ্ন। বিশেষ করে প্রশ্ন উঠেছে যে বিএনপি বলছে যে নির্বাচন কমিশন একপেশে, তারা বর্তমান সরকারি দলকে সমর্থন করে, এরকম কিছু প্রশ্ন বিএনপি করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, এটি একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা সত্যিকার অর্থে একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি একটি নির্বাচন তারা উপহার দিতে পারবে। আপনি আমাকে প্রশ্ন করেছেন পেশি শক্তির কথা। বাংলাদেশের অতীত ইতিহাস পর্যবেক্ষণ করলে আমরা যুগে যুগে সময় সময় আমরা দেখেছি পেশি শক্তির প্রভাব সবসময় থাকে এবং থাকবে, কিন্তু নির্ভর করছে সেটি কত ট্যাক্টফুলি এটাকে ম্যানেজ করতে পারে, এটি খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটি বিষয় আমি বলে রাখি, যে বর্তমান বাস্তবতা, এখন বিশ্ব বাস্তবতায় আমরা বলে থাকি যে গ্লোবাল ভিলেজ, সমস্ত পৃথিবী, এখন কিন্তু কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না, কোনো তথ্য বা তত্ত্ব লুকিয়ে রাখা যাবে না। সেই রকম সময় দাঁড়িয়ে আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে চিন্তা করতে হবে আমাদের যোগ্যতা, আমাদের প্রজ্ঞা, আমাদের মেধা, আমাদের সততা, এগুলো নিয়ে সামনের দিকে এগোতে হবে। আগের বাস্তবতা এবং বর্তমান বাস্তবতা, এর সাথে কিন্তু এ বিগ ডিফারেন্স। আমি একজন কমিউনিকেশনের ছাত্র হিসেবে, একজন কমিউনিকেশনের অধ্যাপক হিসেবে আমি বলতে চাই যে আমি ব্রডলি কান্ট্রি ব্র্যান্ডিং ইস্যু নিয়ে কাজ করি। আপনার কাছে আমি আবারও ফেরত আসবো একটু ছোট বিরতির পর। দর্শক, একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফেরত আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন।
বিরতির পর আবারও ফেরত আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন। জি, আমি যেটা বলতে চেয়েছিলাম কি প্রসঙ্গ, পেশি শক্তির বিষয় নিয়ে। পেশি শক্তি কোন টাইমের মধ্যে পেশি শক্তি মুক্ত ছিল না। আচ্ছা, পেশি শক্তি কখনোই মুক্ত ছিল না। যে কথাটি আমি বলতে চেয়েছিলাম, যেটি কোট করতে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে এই বাস্তবতায় একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন কমিশনের যে একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি একটি নির্বাচন উপহার দেওয়া, এবং সেটি যদি করতে হয় তাহলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য যে সমস্ত দল অংশগ্রহণ করবে তাদের সাথে একটি এমিকেবল অবস্থান তৈরি করতে হবে। নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা একটি নিরপেক্ষতার পরিচয় দিতে সক্ষম, এবং সেটি যদি করতে হয়, একটু আগে আমার পূর্ববর্তী বিজ্ঞ বক্তা বলেছেন যে ইতিমধ্যেই বর্তমান সরকার পরপর দুবার ক্ষমতায় রয়েছে, এবং এই পরপর দুবার ক্ষমতার মধ্যে দিয়ে তারা কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিন্তু একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছে। এই যে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া, এটি যারা বিরোধী দলে থাকবে তাদেরকে আমি বিশ্বাস করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, আমাদের বহির্বিশ্বে একটি বড় আওয়াজ তুলেছে যে বাংলাদেশ একটি উদীয়মান রাষ্ট্র, বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। আপনাকে যেটি বলতে চেয়েছিলাম যে আমি যেহেতু কান্ট্রি ব্র্যান্ডিং ইস্যু নিয়ে কাজ করি, অর্থাৎ দেশের ব্র্যান্ডিং, আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছে এই গল্পগুলো বিশ্ববাসীকে জানাতে হবে, এবং সেই কাজটি আমি ব্রডলি করে থাকি বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে। পৃথিবীর বহু দেশে গিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটি এনআরবিসদের সাথে কাজ করি এবং ওই দেশের লোকাল কমিউনিটির সাথে কাজ করি, এবং আমি খুব আপনাকে অ্যামেজিংলি আমি বলি যে পৃথিবীর বহু দেশে এখন কিন্তু এই আওয়াজটি হয়ে গেছে যে ও বাংলাদেশ, ও তোমাদের দেশ তো এখন এগিয়ে যাচ্ছে, দৃষ্টান্ত। সেক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে আমি তপনদা, ওই যে আগামীতে যদি শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষমতায় না আসে, যে রাষ্ট্রের যে উনি যে বললেন যে উল্লেখযোগ্য যে উন্নয়নগুলো, যে আমরা বহির্বিশ্বের কাছে বাংলাদেশের একটা অবস্থান, এবং যদি কোনো কারণে ক্ষমতায় না আসে এই ধারাবাহিক উন্নয়ন থাকবে কিনা এবং রাষ্ট্র কতটুকু ক্ষতি হতে পারে? ধারাবাহিকতা তো অবশ্যই বিঘ্নিত হয়। যখন যত বড় বড় প্রকল্প নিয়ে আমি বললাম, আমি প্রকল্প পরিচালক ছিলাম, আমি একটা প্রকল্প লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট, এটা হলো তরুণদের আমি কম্পিউটার ট্রেনিং দিই আইসিটি ডিভিশনে। লার্নিং এন্ড আর্নিং, তারা এই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন করে $1,000-1,500 করে ইনকাম করে। আপনি উত্তরবঙ্গ, নীলফামারী, এই প্রজেক্টটা উনি ওনার সর্বশেষ সংসদ বক্তব্য বলেছে তোমরা লার্নিং আর্নিং করে স্বাবলম্বী হও। কর্মসংস্থান বেড়েছে, ইনকাম বেড়েছে, পার্চেজিং ক্যাপাসিটি বেড়েছে, ইনফ্রাস্ট্রাকচার, আপনি পরিকল্পনা মন্ত্রণালয় দেখেন একটার পর একটা শত শত প্রজেক্ট উনি থ্রু করে যাচ্ছেন। আমাদের সিভিল সার্ভিসের সম্মেলনে উনি বলেছেন কর্মকর্তাদের প্রকল্প বাস্তবায়নের দক্ষতা অর্জন করা দরকার। শি ইজ ভেরি সিরিয়াস। আমরা গবেষণা করে সে গবেষণার দৃষ্টি থেকে বলছি, কিন্তু একটা ট্রেন্ড দেখেন, যদি এর আগের নির্বাচনে উনি আসেন, এই নির্বাচনে উনি আসেন, তারপরে ট্রেন্ডটা তো তাই, জিনিসটা কিন্তু ট্রেন্ডটা সেভাবে দেখাচ্ছে। এটা বিঘ্নিত হওয়ার তেমন কোনো কারণ আমি দেখছি না। আর একটু আমি বিনয়ের সাথে দ্বিমত করি, আমার অধ্যাপক সম্মানিত, পেশি শক্তি এটা বলা হয়, কিন্তু এত সহজে পেশি শক্তি দেখানোর সুযোগ নেই। কারণ আপনার পকেটে একটা ডিজিটাল মোবাইল আছে, আমার কাছেও আছে, আমি সেন্টারে থাকবো, কেউ মারামারি করে ব্লাড জোর করে নিয়ে যাবে, এগুলো তো সবাই মিডিয়াগুলো তো আসি দেশি বিদেশি, এটা অনেকেই ভয় করে। কিন্তু একটা জিনিস যেটা সেভাবে দেখা যায় না, সেটা আমি বলবো টাকার খেলা। আপনাকে কত টাকা ব্যয় করতে বলা হয়েছে, আপনি কত টাকা ব্যয় করছেন? ধনীদের কি এই সংসদ ব্যবসায়ীদের জন্য বেশি আসন, নাকি আসলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের, শিক্ষিত অধ্যাপকদের, গবেষকদের, তাদেরও তো একটা কোটা থাকা দরকার। আপনি নেপালে দেখেন, নেপালের সংবিধানে মাইনরিটি একদম কম, ধরেন আমার মুরং আছে 10টা, তাদের প্রতিনিধিত্ব আছে, আমার টিপরা আছে, তাদের প্রতিনিধিত্ব আছে। এগুলো আনার জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান যিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন, কোটা সিস্টেমের কথা বলেন না, সংরক্ষিত তো অবশ্যই। আপনি একদম যারা একদম পিছিয়ে পশ্চাৎপদ, তাকে আপনি কিভাবে আনবেন? নেপালের সংবিধান অনেক আলোচনার পরে চীন ভারতের সাথে অনেক টাসেল করে তারা একটা সর্বোচ্চ সংবিধান দিয়েছে। যদি কোথাও কোনো গোত্র 200 মানুষ থাকে, তাদের একজন প্রতিনিধি এখানে আছে। নেপাল তো পাহাড়ি এলাকা, দুর্গম। আমাদের দেশ একই বাংলা ভাষার দেশ, আমাদের কমিউনিকেট করতে সুবিধা, কিন্তু আমাদের যারা পশ্চাৎপদ প্রান্তজন আছে, মার্জিনালস পিপল, তাদেরও প্রতিনিধিত্ব থাকতে হবে। আপনি সম্প্রদায়ের কথা বলেন, কারণ আমার সম্প্রদায়, আমরা যদি আমাদের কথাটা বলতে না পারি সংসদে, সেই সুযোগটা যদি না থাকে,
তাহলে আমরাও তো অনেক সময় হতাশ হয়ে যাব। আজকে ধরেন আমরা লেখাপড়া করেছি, গবেষণা করছি, আমরা আমাদের বক্তব্যগুলা রাখতে চাই, সংবিধানে আমার বাক স্বাধীনতা আছে, সেজন্য আমরা এখানে কথা বলতে পারি। এটা তো আমাদের স্বাধীনতা সংবিধান সরকার নিশ্চিত করেছে। আমাদের দেশে কি সাম্প্রদায়িক সম্প্রতি কোনো ক্ষেত্রে বিলম্বিত কোনোভাবেই নয়, বিঘ্ন ঘটছে না কোনোভাবে নয়, কিন্তু না কোথাও যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়, অনেকে বলে, সাংবাদিকরা বলে, আপনারা বলেন এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো একজন মানুষের জন্য অন্যায় অবিচার সেটা লক্ষ কোটি মানুষের জন্য একটা অন্যায় অবিচারের দৃষ্টান্ত হয়ে যায়, দৃষ্টান্ত থাকবে। আমি মাসুদ ভাইয়ের কাছে একটা জিনিস, যেহেতু আপনি ব্র্যান্ডিং বাংলাদেশ কাজ করতেছেন ফাউন্ডেশনে, আপনি জানেন আমাদের বাংলাদেশের থেকে প্রচুর পরিমাণ মানুষ বিভিন্ন পেশার বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাস জীবনে। তারা কিন্তু রেমিটার যোদ্ধা হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করেছি, সোনার ছেলে হিসেবে চিহ্নিত করেছি। কিন্তু 5 বছর পর একবার নির্বাচন হয়, তারা দেশের জন্য কিন্তু বিভিন্ন ভূমিকা রাখে, কিন্তু তারা ভোট প্রদান করা, তাদের মনোনীত কোনো প্রার্থীকে, কোনো দলকে ভোট দেওয়ার মতন কোনো সুযোগ নেই। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বাবা আছে। তাহলে আমরা সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে তারা অর্থনীতির যে ভূমিকা রাখে, তার যে প্রাপ্যতার ক্ষেত্রে তাদের প্রতি যে আমরা অসম্মানজনক বা তাদের প্রতি যে অবজ্ঞামূলক আচরণ করছি না, তাদেরকে ভোট প্রয়োগের ব্যবস্থা করা যায় না, বা করা উচিত কিনা? এটি তো অবশ্যই আমি বলবো যে আমাদের সেটা যদি বিস্তারিত, যে সরকার ক্ষমতায় এখন আছেন তাদের সংসদ তো এখন আর করার সুযোগ নেই। তবে এটি একটি হিউম্যান রাইটস, আপনি যেটি বলেছেন কি অত্যন্ত মৌলিক প্রশ্ন। আমাদের অ্যাজ মেনি অ্যাজ প্রায় 1 কোটি লোক পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। এই 1 কোটি লোক কিন্তু বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের ইকোনমিক হুইলকে চালিয়ে রাখার জন্য বিরাট ভূমিকা রাখছে। এবং আমার মনে হয় 15 থেকে 20% ফরেন কারেন্সি আর্ন করি আমরা এই সমস্ত এনআরবিসদের মাধ্যমে। তো এই স্টেক হোল্ডারদেরকে আমরা যদি পিছিয়ে রাখি বা তাদেরকে অবজ্ঞা করি, তাদেরকে ডিজনার করি, তাহলে রাষ্ট্র হিসেবে আমাদের এটি কিন্তু প্রশ্নবিদ্ধ যে আমরা কোন জায়গায় যাচ্ছি। এটি অত্যন্ত মানে আমি বলবো যে পার্টিনেন্ট কোয়েশ্চেন আপনি যেটা করেছেন। তবে আমি এটি বলি যে এখন বর্তমান বাস্তবতায় আমাদেরকে এটি প্রাইমারি হিসেবে দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা এই টাকা পাঠাচ্ছে বা রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে, তাদেরকে কিন্তু প্রায়োরিটাইজ ওয়েতে তাদেরকে সম্মান করতে হবে। আমি অনেকের কাছে শুনেছি যে অনেক এনআরবিজ বাংলাদেশে এসে তারা ইনভেস্টমেন্ট করতে চায়, তারা দেশের ইকোনমিতে একটি সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউট করতে চায়। কিন্তু দেখা গেল যে তারা যদি আসে, দুঃখজনক ভাবে হলেও সত্যি, যে তারা বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তারা হয়রান হয়ে আবার বিদেশে ফিরে যায়। হ্যাঁ, হতাশ হয়ে আবার তার কর্মে ফিরে যায়। কিন্তু যদি এইটা একটা ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যেত, যে একটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সে একটা ব্যবসা এখানে করতে পারবে, তাহলে অনেক এনআরবিজ বাংলাদেশের অর্থনীতিতে আরো বেশি পরিমাণে কন্ট্রিবিউট করতে পারত। আপনি নির্বাচনের কথা বলেছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে ভাগ্য, কোন ব্যক্তি ক্ষমতায় আসবে, কোন ব্যক্তি পার্লামেন্টারিয়ান হবে। পার্লামেন্টারিয়ান মানে হচ্ছে যে তারা সেখানে বসে আইন প্রণেতা। এই আইন যারা তৈরি করেন, এইরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের মাথায়, তাদের যোগ্যতা, তাদের প্রজ্ঞা, তাদের মেধা, তাদের বিচক্ষণতা, তাদের সততা, এগুলো অবশ্যই এবার নির্বাচনে আমি নির্বাচন কমিশনের কাছে এই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান করব, প্রত্যাশা করব। একেবারে শেষ পর্যায়ে সুন্দর কথা বলেছেন। আমি তখন একেবারে শেষ পর্যায়ে একেবারে মানে অল্প কথার মধ্যে যে আমাদের মাসুদ ভাই খুব সুন্দর কথা বলেছেন। আগামী এই যে ওনার রেফারেন্সে যদি বলেন, মানে আগামী নির্বাচনটা কি ধরনের, এবং এই যে যোগ্য ব্যক্তিরা যেন নির্বাচিত হয়ে যেতে পারে, সেই জন্য আপনি যেহেতু একজন সরকারি কর্মকর্তা, কি ব্যবস্থা নেওয়া উচিত? একেবারে অল্প শব্দে আমাদের বাংলা টিভির মাধ্যমে যদি বলেন। হ্যাঁ, বাংলা টিভির মাধ্যমে সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বলছি। নির্বাচন কমিশন তো এখন খুবই স্ট্রং, এই জন্য বলছি একটা দুটো নির্বাচন হয়নি, কিন্তু অনেকগুলো নির্বাচন, অনেকগুলো কমিশনের পরে এখন অনেক অভিজ্ঞ, এদের ক্যাপাসিটি অনেক বেশি, ফান্ডিং, টেকনোলজি কোনো অংশে কিন্তু কম নেই। কত হলো জনগণ সচেতন হলে, দেখেন কৃষক শ্রমিক সকালবেলায় লাইন ধরবে,
আমি ছাত্র শিক্ষার্থী বলি না, লাইন ধরে তারা ঠিকই ভোটাধিকার প্রয়োগ করে যাবে না সঠিক মানুষের জন্য। আপনার একেবারে আমরা শেষ পর্যায়ে আপনার কথা খুবই সুন্দর বলেছেন। আমাদের মাসুদ ভাই এবং তপননাথ, আপনার দুজনকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। দর্শক, দুজন অভিজ্ঞ বক্তা, সুন্দর দুই প্রান্ত থেকে দুজনে খুব সুন্দর কথা বলেছেন। আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য আশা ব্যক্ত করেছেন, বিশেষ করে দেশি এবং বিদেশি পর্যবেক্ষক সহ, বিশেষ করে প্রবাসীদের ভোটার সহ আমাদের দেশের চলমান সমস্যা, তরুণদের উৎসাহিত করা, যোগ্য নেতৃত্বকে সংসদে পাঠানোর বিষয়ে কথা বলেছেন। আজকের সময় স্বল্পতার কারণে তাদের কাছ থেকে আরো মূল্যবান কথা শোনার থাকলেও এখানে শেষ করছি। আগামীতে তাদের কাছ থেকে আরো কথা শোনার অপেক্ষা রেখে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন।